নিজের বেস্ট ফ্রেন্ডের এমন অপবাদ কোনো মতেই মেনে নিতে পারছেন না ফারদিন শাহরিয়ার। জাহিদ আলী এত বড় অপবাদ রটিয়ে রুদ্ধকে এতটা ইনিয়ে বিনিয়ে মিথ্যে কথা বলেছিল, তাও সেটা রুদ্ধের ছোটবেলায়, যা এতদিনে রুদ্ধের মনে রাগ আর ঘৃণার রূপ নিয়েছে। তাও অন্যের দোষটাও ফারদিন শাহরিয়ারের ঘাড়ে চাপিয়ে দিল জাহিদ। এতটা স্বার্থপর হয়ে গিয়েছিল সে, যাকে এতটা বিশ্বাস করত সেই আজ তার বিশ্বাসটাকে ভেঙে চুরমার করে দিল। এই ছিল তার নাটকীয় বন্ধুত্ব। চোখ বন্ধ করে জোরে জোরে কয়েকবার শ্বাস নিল ফারদিন শাহরিয়ার। রাগে ফুলে ফেপে তার শরীরের প্রতিটা কোষ খাড়া হয়ে দাঁড়িয়ে গেছে, যেন এই মুহূর্তে জাহিদকে পেলে মাথায় তুলে আছাড় মারবেন। রুদ্ধ টের পেল তার বাবা রেগে গেছে। তার রাগ যখন অতিমাত্রায় বেড়ে যায় তখন তিনি চোখ বন্ধ করে নিজেকে ঠান্ডা করতে জোরে জোরে কয়েকবার শ্বাস নেন। তাই রুদ্ধ তার বাবাকে সেই সুযোগটা দিল। তার বাবা চোখ খুলতেই বলল, বাবাই, রেগে গেলে তো হবে না। আমাদের এখন কি করা উচিত সেটা ঠান্ডা মাথায় চিন্তা করা উচিত, তাও স্ট্রং এন্ড সেফলি। রুদ্ধের বাবা চোখ বন্ধ করে হাতজোড়া মুষ্টিবদ্ধ করে নিল। তারপরে থমথমে স্বরে জবাব দিল, কি করতে চাও তুমি? আমার তো ইচ্ছে করছে এই বাস্টার্ডটাকে এখনই মাটির তলায় পিষে ফেলতে। কুল ডাউন বাবাই। এত উত্তেজিত হলে কাজের কাজ কিছুই হবে না। সর্বপ্রথম তাকে তোমার দেয়া আমাদের বিজনেস প্রপার্টির 1/4 নিয়ে নেওয়া লাগবে। তাই বুঝতেই পারছো ঠিক কি চাই আমি। বুঝলাম। তবে কি চাও তুমি? রুদ্ধের দিকে প্রশ্নাত্মক চোখে তাকালো ফারদিন শাহরিয়ার। সেটা না হয় সেদিনই দেখবে। আমার উপর বিশ্বাস আছে তো? রুদ্ধের হাত শক্ত করে ধরে বলে উঠলেন, পূর্ণ বিশ্বাস আছে আমার। তবে ভয় হয় সে যদি তোমার সাথে খারাপ কিছু করে ফেলে। ডোন্ট ওরি বাবাই, কিচ্ছু হবে না। ট্রাস্ট মি। এই জাহিদ আলী এখনো ঘুঘু দেখেছে কিন্তু ফাঁদ দেখেনি, তাই একটু বেশি করছে। আর তোমাকে জাস্ট একটা ড্রামা করতে হবে এতে, তাহলে সব কেল্লাফতে। ওকে মাই সান, সবটাই হবে। বাবাই, একটা কথা ছিল, জানি না তুমি কথাটা কেমনে নিবা, তবুও বলতে চাই। ফারদিন শাহরিয়ার ছেলের লাজুক চেহারা টের পেয়ে মুচকি হেসে বললেন, অনিমাকে ভালোবাসো এটা তো? আমার ছেলের বউ হিসেবে আমি অনিমাকে আনবই, চিন্তা করো না। রুদ্ধ হা হয়ে গেল। ভাবতে লাগলো তার বাবাই জানল কি করে। তার রুমে তো কেউই যেতে পারে না। তাহলে এত ভাবাভাবির কিছু নেই। যাও ফ্রেশ হয়ে ডিনার করে নাও, অনেক রাত হয়েছে। রুদ্ধকে কিছু বলার সুযোগ না দিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল তার বাবা। তাই আর কোনো উপায় না পেয়ে নিজের রুমের দিকে এগিয়ে গেল রুদ্ধ। তবে রুদ্ধ খুশি হল যে তার বাবা অনিমাকে মেনে নেবে। সে যেতে যেতে ভাবতে লাগলো, বাবা আর কখনো লিসাকে নিয়ে কিছুই বলবে না। কারণ একদিকে সে জাহিদ আলীর মেয়ে, অন্যদিকে এই মেয়েটা দারুণ অসহ্যকর। বন্দুকটা হাতে নিয়ে সামনের রাখা ফুলদানি বরাবর গুলি চালালো 23 বছর বয়সী এক যুবক। এই দিনে সে না চাইতেও তার রাগ প্রচুর পরিমাণে বেড়ে যায়। কারণ আজ তার বাবা মায়ের 12তম মৃত্যুবার্ষিকী। এই দিনই তার বাবা মাকে হত্যা করা হয়েছিল, তাও পরিকল্পিতভাবে। সে এই দিনটাকে স্মরণ করে হত্যাকারীদের মৃত্যুর পরিকল্পনায়। আজ 5টি বছর ধরে সে খুঁজে চলছে এই কালপ্রিটদের। তবে আজ পেয়েও গেল। এখন শুধু সুযোগের সদ্ব্যবহার করতে পারলেই হলো। তার ভাবনার মাঝে ছেদ পড়ল যখন ফোনটা হঠাৎ বেজে উঠল। সেদিকে চোখ বুলাতেই ঠোঁটের কোণে বাঁকা হাসিটা ফুটে উঠল। ফোন রিসিভ করে ছেলেটা বলে উঠল, সবটা ঠিক তো?
হাত তবে তুই ঠিক আছিস তো? আই এম ফাইন। তুই কখন আসবি বললি না যে? সন্ধেবেলা আসছি। বাবার ব্যাপারেও কথা আছে, সাথে এই জাহিদ আলীর ব্যাপারেও। তাকেও তো সরাতে হবে তাই না? ওকে, তাহলে সন্ধেবেলা দেখা হচ্ছে। হচ্ছে। কথাটা বলেই মোবাইলটা রেখে দিল ছেলেটা। অবশেষে আস্তে আস্তে তার ফাঁদে সকলে ধরা দিচ্ছে বলেই বিকট কণ্ঠে হাসি দিল সে। আলস্যের চাদর অবমুক্ত করে কুয়াশার ধূম্রজাল চিরে পূব আকাশে সূর্য নিজেকে জানান দেওয়ার কাজে ব্যস্ত হয়ে ওঠে। কোমল সূর্য রশ্মিতে ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দুগুলো মুক্তা দানার মতো ঝলমল করে। গাছের পাতা থেকে শিশির ঝরে পড়ার টুপটাপ শব্দ আর পাখিদের কলরব আন্দোলিত করে জীবনযাত্রাকে। শীতের সকালের মিষ্টি রৌদ্রের আলো এসে পড়ল ঘুমন্ত রমণীর মুখে। চোখ খুলে তাকিয়ে দেখল চারিপাশটা এখনো কুয়াশায় আবৃত। গতরাতে ঘুমাতে বড্ড দেরি হয়েছিল অনিমার, তাই উঠতেও দেরি হয়ে গেল। তবে অবাক হলো আজ 8টা বাজতে চলল অথচ কেউ তাকে ডাকেওনি। ব্যাপারটা বেশ ভাবালো অনিমাকে। অন্যদিন হলে হয়তো এতক্ষণ তার বড় মামির ঝাড়ি খেতে হতো, কিন্তু আজ না দেখতে হয় ব্যাপারটা। ফ্রেশ হয়ে এসে নিচে যাওয়ার জন্য এগিয়ে যেতেই কারো ক্রন্দনরত শব্দ এসে কানে বাজল অনিমার। কে কাঁদছে এত সকালে? আওয়াজটা ঠিক নিচ থেকেই আসছে। দ্রুত পা চালিয়ে নিচে চলে এলো অনিমা। ড্রয়িং রুমে এসে দেখল সকলে গোল বেঁধে কিছু একটা দেখছে, আর ভিতর থেকে কলি বেগমের কান্নার শব্দটাই ভেসে আসছে। কি হলো দেখতে গিয়েই আঁতকে উঠল অনিমা। তুর্জনের বডি পড়ে আছে নিচে, তাও রক্তাক্ত অবস্থায়। মুখটা ঠিকমতো চেনাও যাচ্ছে না। ভয় কেউ তার পাশেই ঘেঁষছে না। অনিমার মনে হলো তুর্জনের বাহাত কিছুটা নড়ছে। সে দ্রুত কলি বেগমকে সরিয়ে তার পালস চেক করতেই চমকে উঠল, কেননা তুর্জন এখনো জীবিত। চিৎকার করে বলে উঠল, মামা মেজদা এখনো জীবিত আছেন, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলুন। সকলে এতক্ষণ পাথর হয়ে দাঁড়িয়ে থাকলেও অনিমার কথায় যেন প্রত্যেকের টনক নড়ল। তুরন দ্রুত ড্রাইভারকে গাড়ি বের করতে বলে তুর্জনকে পাজাকোলা করে তুলে নিল। দ্রুত গাড়িতে বসিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। তুর্জনকে নিয়ে সকলে গেলেও তুরনের স্ত্রী ফারিহা, অনিমা আর আসমা বেগম থেকে যায়। রান্না করার সময় হঠাৎ অনিমা বলে উঠল, ফারু আপু, আমার না খুব ভয় হচ্ছে মেজদার জন্য। আল্লাহ যেন সবটাই ঠিক করে দেন, মেজদাকে যেন সুস্থ করে দেন। ফারিহা অবাক চোখে তাকালো অনিমার দিকে। এই মেয়েকে এত অপমান করা সত্ত্বেও সে কিনা তুর্জনের সুস্থতা কামনা করছে। কিচ্ছু হবে না, তুই নিজের কাজ কর, বাকিটা ডক্টর সামলাবে। আমার না মাঝে মাঝে মনে হয় তুই কিসের তৈরি, বুঝলি? কেন হঠাৎ এই কথা বলছো যে? এমনি, চল, রান্না তো শেষ, ফ্রেশ হয়ে নেই। তুরন আসবে আবার খাবার নিতে, ছোট মা দিবে খাবার ওকে। অনিমা ফারিহাকে জড়িয়ে ধরে বলে উঠল, দেখবে সবটা ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। যে যার যার রুমে ফ্রেশ হতে চলে আসলো। অনিমা রুমে আসতেই তার মোবাইলে ঠিক একই নম্বর থেকে আবারও মেসেজ আসলো। চমকে উঠল সে। এবার সে মেসেজ না পড়ে সাথে সাথেই সেই নম্বরটাতে কল করল, কিন্তু বরাবরের মতন এবারেও ফলাফল শূন্য, কারণ সেই নম্বরটা বন্ধ। কি কে সে, সেটার কোনো সন্ধানই পাচ্ছে না অনিমা। হঠাৎ পিছনে কারো গরম নিঃশ্বাস পড়তেই ভয় জমে গেল সে। কিন্তু এই ভরদুপুরে আবার কে এলো তার রুমে? তাও বলা নেই কওয়া নেই।
ভয় নিজের জামা খামছে ধরল সে। ধুকপুকিয়ে কাঁপছে সে। শীতের মাঝেও কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে ভয়। সাহস নিয়ে সেদিকে ঘাড় ঘুরিয়ে তাকাতেই অন্তরাত্মা যায় যায় অবস্থা তার। কারণ পিছনে দাঁড়িয়ে আছে স্বয়ং। কে আপনি? মুখে মাস্কে ঢাকা থাকার কারণে আগন্তুক লোকটাকে চিনতে পারল না অনিমা। তাই ভয় চোখ মুখ খিচে প্রশ্ন ছুঁড়ে মারল আগন্তুক লোকটির দিকে। কিন্তু এতে যেন তার বিন্দুমাত্রই হেলদোল নেই। সে এক ধ্যানেই অনিমার দিকে তাকিয়ে আছে, যেন হাজার বছরের তৃষ্ণা মিটিয়ে নিচ্ছে একেবারেই এক দেখাতে। কিন্তু তার রেসপন্স না দেখেই আবারও পাল্টা প্রশ্ন করল অনিমা, কে আপনি? এখানে এলেন কি করে? অনিমার বারবার এমন প্রশ্নে বিরক্ত হয়ে আগন্তুক ব্যক্তিটি বলে উঠল, এত প্রশ্ন কেন করো অনুপাখি? আমার কাজটা আমায় করতে দাও না। চমকে উঠল অনিমা। ভাবতে লাগলো, এই সেই সাইকো নয়তো, যে প্রতিদিন মেসেজ দেয়? তুর্জনকে যে মেরে তার এমন হাল করল এই সেই ব্যক্তি নয়তো? না, এটা সম্ভব নয়, এটা হতেই পারে না। কারণ সে ডাকে ফুলপ্রি বলে, কিন্তু এই লোকটা তাকে অনুপাখি বলে ডাকছে, যেটা তাকে তার ফারু আপু মানে তুরনের স্ত্রী ফারিহা ডাকে। তাহলে কি ফারু আপুর সাথে এই লোকটির কোনো যোগসূত্র আছে নাকি? না, তা হবে কেন? কিন্তু কে এই লোক? কেন সে এখানে এসেছে? বারবার তার ছোট্ট মস্তিষ্কে এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। জমে গেল অনিমা। ভয়ে মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। সে যে চিৎকার করবে তারও শক্তি লোপ পেয়েছে অনেক আগেই। ভয় বারবার কথাগুলো তালগোল পাকিয়ে আসছে তার সাথে, থরথর করে কাঁপছে সে। অনিমার মনের এমন অবস্থা বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হল না আগন্তুক লোকটির। মুচকি হেসে এক ধাপ এগিয়ে এলেও অনিমা ঠিক একই জায়গায় স্থির হয়ে রইল, যেন সে এই দুনিয়াতেই নেই। কিন্তু যখন সে অনিমাকে আলতো করে ধরল ঠিক সেই সময় ঘটল দুর্ঘটনা। মুখ থুবড়ে লোকটির বুকে আছড়ে পড়ল সে। প্রথমে ঘাবড়ে গেল লোকটি। মুখ তুলে দেখল অনিমা ভয়ে সেন্সলেস হয়ে গেছে। বিড়বিড় করে বলে উঠল আগন্তুক লোকটি, ওহ শিট, এ তো সেন্সলেস হয়ে গেছে। আমি কি বাঘ না ভাল্লুক? এত ভয় পাওয়ার কি আছে ড্যাম ইট। নিজের পরিচয়টা দিলে হয়তো সে এতটা ভয় পেত না। না না, নিজের পরিচয়টা এত সহজে দেয়া যাবে না। সামান্য ব্যাপারেই সেন্সলেস। তাহলে সামনে যেগুলো হবে সেগুলো সামলাতে পারবে কি করে? স্টুপিড গার্ল। তাড়াতাড়ি পালস চেক করে দেখল সে ভয়ের কোনো কারণ নেই। কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। ফোন বের করে কাউকে ফোন করল। আপু, ও সেন্সলেস হয়ে গেছে। তুমি যথাসম্ভব তাড়াতাড়ি রুমে এসো। ওপাশ থেকে বলে উঠল, কি করে সেন্সলেস হলো? বাড়িতে যে শুধু আমি আর ছোট মা আছি সেটা তুই জানিস না? কবার বলতে হয় তোকে? লোকটি আবারও বলল, ডোন্ট প্যানিক, আমি ওর পালস চেক করেছি। সে আমাকে দেখে ভয়ে সেন্সলেস হয়ে গেছে। অল্পক্ষণের মাঝেই জ্ঞান ফিরবে। তাই বলছি রুমে এসে তোর ননদকে দেখ যাতে কেউ টের না পায়। ওপাশ থেকে আবারও বলে উঠল, আচ্ছা, সাবধানে যাবি, কেউ যেন আবার দেখে না ফেলে। আরেকটা কথা, আমার ডাক্তার হওয়াটা না আজ সফল হলো। আমি আমার প্রিয়সীর পালস চেক করে বুঝলাম যে সে ভয়ে জ্ঞান হারিয়েছে। লোকটির কথা শুনে ওপাশের মানুষটি বেশ অবাক হল। সেন্সলেস এর সাথে ডাক্তার হওয়া কিংবা পালস চেকের সম্পর্কটা কি? হিসেবটা মিলাতে না পেরে শেষে বলে উঠল, আচ্ছা যা পাগল কোথাকার। কথাটা বলে ফোন রেখে দিয়ে দ্রুত রুমের বাইরে চলে এলো।
সে মুচকি হাসি দিয়ে বিড়বিড় করে বলে উঠল, উফস, তাহলে ডাক্তার হওয়াতে বেশ ভালোই হলো। আজ আমার প্রিয়সীর কাজে লাগলাম। ডোন্ট ওয়ারি অনুপাখি, সবটাই ঠিক হয়ে যাবে। আমি ঠিক করে দেব সবটা সময় তোমার পাশেই থাকব বলে কপালে উষ্ণ চুমু খেয়ে উঠে চলে গেল সে। যাওয়ার আগে আলতো করে দরজাটা খুলে দিয়ে ঠিক যেদিক দিয়ে এই রুমে প্রবেশ করেছিল সেদিকেই চলে গেল। বেশ কিছুক্ষণ পর চোখ খুলে তাকালো অনিমা। মাথাটা ভারী লাগছে বেশ। পাশে তাকিয়ে দেখল ফারিহা ভাবান্তর হয়ে বসে আছে, কিন্তু লোকটি আর নেই। ভাবতে লাগলো এত অল্প সময়ে লোকটা গেল কই, আর ফারু আপু আসলো কি করে রুমে? সে তো দরজা আটকে দিয়েছিল। তাহলে কিট থেকে কি হলো? ধুর, লোকটা হয়তো খুলে দিয়ে চলে গেছে। তাই তাকে দেখে উঠে বসার চেষ্টা করল অনিমা, কিন্তু পারল না। অনিমাকে উঠতে দেখে ধমক দিল ফারিহা, এই মেয়ে, একদমই উঠবি না, পুরো শরীরটা জ্বরে পুড়ে যাচ্ছে। অনিমা অস্ফুটরে স্বরে বলে উঠল, কিন্তু বলতে দিল না ফারিহা, আজ সারাদিনের জন্য তুই ঘরবন্দি। আর হে, সুস্থ হলে কাল থেকে কলেজ যাবি, কেমন? অবাক হলো অনিমা। কেউ কখনো এমন করে, কখনো শাসন করেনি তাকে। ছোট মামির আদর সবসময় পেয়েছে, কিন্তু তিনি তাকে কখনো শাসন করেননি, কারণ সে কষ্ট পাবে বলে। দুচোখ বেয়ে নোনাজল গড়িয়ে পড়তে লাগলো তার চোখে পানি দেখে রেগে গেল ফারিহা। এই অনুপাখি, কাঁদবি না একদম। তোর কান্না আমি একদম সহ্য করতে পারি না, সেটা তুই ভালো করেই জানিস, তাহলে কাঁদিস কেন? অনিমা ফারিহাকে জড়িয়ে ধরে হো হো করে সশব্দে কেঁদে দিল, ফারু আপু, আমায় তুমি এত ভালোবাসো। আই এম সো প্রাউড অফ মি, বিকজ কেউ আমায় ভালোবাসে। ফারিহা তাকে বুকে জড়িয়ে নিল। পাগলি মেয়ে, তুই আমার ছোট্ট বোনের মতন, তাই তোর প্রতি আমার ভালোবাসা থাকবে, এটা স্বাভাবিক নয় কি? এখন ফ্রেশ হবি, চল। আরেকটা কথা, আজ থেকে তোর বিষাদময় কালো অতীতটার কথা একদমই মাথায় আনবি না, কেমন? মনে রাখবি, সেটা কেবল একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন ছিল, যা তোর ঘুম ভাঙ্গার সাথেই উধাও। ওকে, যা, শাওয়ার নিয়ে আয়, আমি তোর জন্য খাবারগুলো এখানে আনছি। কথাটা বলেই অনিমার দিকে এক পলক তাকিয়ে চলে গেল সে। ফারিহার যাওয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল অনিমা। কত সুন্দর করে তাকে বুঝিয়ে দিল সে। মাথাটা হালকা উপর নিচ করল অনি, যার মানে সে কখনো এই বিষাদময় অতীতের কথা মাথায় আনবেও না। তবে ভাবতে লাগলো, ফারু আপু আমায় জিজ্ঞেস করল না কেন আমি কি করে সেন্সলেস হয়ে গেছি। ধুর, কি সব হাবিজাবি ভাবছি আমি। হয়তো আবারও ভয় পাবো বলে জিজ্ঞেস করেনি। তাই সে আস্তে আস্তে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। বারবার কল দিচ্ছিস কেন রে ভাই? একটা কাজে গেলাম, সেটাও বুঝবি না তুই? হাতাটা ফোল্ড করতে করতে বলে উঠল রুদ্ধ। তা কোথায় ছিলি এতক্ষণ তুই? আর তোর মোবাইলটা বারবার বিজি দেখাচ্ছে কেন? বাবা কল দিয়েছে তাই হয়তো। তোর বাবা কি তোর প্রেমিকা নাকি? দোস্ত, তুই আমারে কি বোকা বানাতে চাস? তা কাজ কি কিছু হলো? ভ্রুকুচকে জিজ্ঞেস করল রুদ্ধ, কি কাজ? ওই যে অনির ব্যাপারে। বাই দা ওয়ে, তন্নির ব্যাপারটা আমাকে না বেশ রোমাঞ্চিত করে ভাই। রুদ্ধের বেশ রাগ হলো এই কথাটায়। রুদ্ধ চোখ ছোট করে বলে উঠল, অহন, তুই আমায় সত্যি করে বলতো, তন্নিকে কি তুই ভালোবাসিস, না অন্য কিছু? সে তোর মামাতো বোন হয়। আর অনিমার ব্যাপারে কিচ্ছু কি হবে? মামাতো বোন বলে কি বিয়ে করা যায় না? এটাও সত্য যে আমি তন্নিকে চাই।
আমার নিজের করেই চাই, বিকজ আই ফিল লাভ অ্যাবাউট হার। খুশি মনে জবাব দিল রুদ্ধ, ওকে দ্যাটস সো গুড, আই এম সো হ্যাপি। আচ্ছা অনির কাছে যা তো ভাই। জানিস না তোর বোনের প্রতি কতটা অন্যায় হয় তোর মামা বাড়িতে। সবটাই ভালো, তবে তোর মামাতো ভাইদের আমি কখনো ছাড়ব না। মামাতো ভাইদের কথা শুনে রেগে গেল অহন। তুই কি ভেবেছিস তুই বাই চান্স তুই তাদের ছাড়তে পারিস? কিন্তু আমার ছোট্ট বোনটার মন নিয়ে ছিনিমিনি খেলার শোধ আমি সুদে আসলে পূরণ করে দেব। থাক তবে কয়েকটা দিন যাক, তারপরে যাব। তাদের কথার মাঝে রুদ্ধের ফোনটা বেজে উঠল। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে যা শুনল তাতেই হাতের ফোনটা পড়ে গেল তার। ধপাস করে অহনের পাশে বসে পড়ল সে। অহন রুদ্ধের ফোন হাতে নিয়ে কানের কাছে নিতেই সেও ঠিক একই কথা শুনল। কথাটা শোনা মাত্রই নিস্তব্ধ হয়ে গেল সে। কি হয়েছে তন্নির? বল না ভাই। অস্থির হয়ে গেল অহন। রুদ্ধ নিজেই বিচলিত। এমন ঘটনা সচরাচর হয়নি কখনো, তাই হয়তো। তন্নি তো তুর্জনের সাথে হাসপাতালে গিয়েছিল। তাহলে কিডন্যাপাররা তাকে কিডন্যাপ করল কেমনে? নিজের কাছেই বারবার এমন প্রশ্ন করে যাচ্ছে রুদ্ধ। তবে কিছু একটা ভেবে বলল, অহন ভাই আমার, শান্ত হ। কিচ্ছু হবে না তন্নির। আমার মনে হয় কিছু একটা গন্ডগোল নিশ্চয় এখানে হয়েছে, তা না হলে ইটস ইম্পসিবল। কিন্তু কে করবে এসব? ও ও তো হাসপাতালে ছিল, তাহলে কিডন্যাপ হলো কেমনে? অহনের এমন বিচলিত ভাবটা মোটেও ভালো লাগছে না রুদ্ধের। সে অহনের কাছে এসে হাত চেপে ধরে বলল, বিশ্বাস করিস তুই আমায় অহন? ভরসা আছে তোর আমার উপর? রুদ্ধের এমন প্রশ্নে চমকায় অহন। ভাঙ্গা গলায় সে জবাব দেয়, হা আছে, নো নিজের চেয়েও বেশি। তুই না আমার বেস্ট ফ্রেন্ড? তাহলে এসব কথা বলছিস কেন আমায়? মুচকি হাসি দিল রুদ্ধ। অহনের হাত দুটো শক্ত করে মুঠো করে নিয়ে বলল, তাহলে এত চিন্তা কিসের ভাই? ও তো আমারও বোনের মতন, তাই না? কাল সকালের মধ্যেই তন্নির খোঁজ নিশ্চয়ই পাবি, অ্যাট এনি কষ্ট, আই প্রমিজ। অহন জানে রুদ্ধ যখন কোনো কাজ করবে বলে কথা দেয় সে কোনো না কোনো ভাবেই সেই কাজটা হাসিল করেই ছাড়ে। তাই রুদ্ধের প্রতি তার অগাধ বিশ্বাস আছে। দীর্ঘশ্বাস ফেলে অহন বলল, সবটাই মানব, কিন্তু একটাই চিন্তা, যাতে খারাপ কিছু হয়ে যায়। রুদ্ধ ভাবল অহন ঠিকই বলেছে। সে আর কিছু ভাবতে পারল না, তাই সে অহনকে বলে দ্রুত বেরিয়ে যায়। আর তার সকল গুপ্তচরদের ইনফর্ম করে দিল যে আজ রাতের মধ্যেই যেন তন্নির খোঁজ পায়, না হলে তার সাথে খারাপ কিছু হয়ে যেতে পারে। চোখ পিটপিট করে তাকালো তন্নি, মাথাটা সে কোনো মতেই তুলতে পারছে না ক্লোরোফর্মের প্রভাবের কারণে। সে মনে করার চেষ্টা করল সে এখানে আসলো কেমন করে। আমি এখানে এলাম কি করে? আমি তো হসপিটালের ওয়াশরুমের ওইখানে ছিলাম। তাহলে তখন তো কয়েকজন, ওরাই আমাকে এখানে নিয়ে এসেছে। তাহলে এটা কি অনি আপুর সাথে করা আমার পাপের ফল? আজ তার চোখ বেয়ে নোনাজল গড়িয়ে পড়ছে। সেদিনও সে অনিমাকে প্রচুর অপমান করেছিল। এটাই হয়তো রিভেঞ্জ অফ নেচার। আর ভাবতে পারল না সে। হালকা মাথা ঘুরিয়ে চারপাশটা লক্ষ্য করতে চাইল সে। পাশেই দেখতে পেল যে তার মতন আরও অনেকে আছে যারা ঠিক একই রকম অবস্থায় পড়ে আছে। তাহলে সে আবার নারী পাচারকারীদের চক্করে পড়ে নিত। তার ভাবনা ভাঙল কিছু লোকদের তীক্ষ্ণ কণ্ঠস্বরে। তাদের কথা ঠিক এমন, সবগুলো এক করতে হবে। বস আজ রাতে আসবে সবকিছু ঠিক আছে কিনা দেখতে।
তারপরই কাল সবকটাকে মধ্যপ্রাচ্যে পাচার করে দেয়া হবে। কথাটা শোনা মাত্রই অন্তরাত্মা কেঁপে উঠল তন্বীর। শেষ পর্যন্ত পাচারকারীদের হাতেই শেষ হলো তার জীবন। আর ভাবতে পারল না সে। শুনতে লাগলো বাকিদের কথাগুলো। তাহলে কি করব ভাই? এখানে মন্ত্রীর ছেলে চলে আসলে, কিন্তু আমরা সবাই কেস খাব। তাই যত দ্রুত সম্ভব কাজগুলো শেষ করতে হবে। সে অনেক মারাত্মক একজন ছেলে। জাহসর মারাত্মক লোক। কি বাল করতে পারবে রে? বড়জোর কয়েকজনকে মারতে পারবে, তার আগেই শালাকে পরপারে ঘুরাই নিয়ে আসবনে। রতন, আবির ঠিক বলছে। রুদ্ধ শাহরিয়ার যেমন নাম, তার ঠিক কাজটাও তেমন মারাত্মক। সাংঘাতিক ধাঁচের লোক সে। তবে এই পর্যন্ত সবকটা মাল সাপ্লাই না করতে পারার কারণও কিন্তু সে। তুই নতুন, তাই কিছুই জানোস না। তাই ওকে নিয়েই আমার যত ভয়। এইবার এই পাচারের টাকার পরিমাণও কিন্তু অনেক বেশি, তাই টেনশনটাও একটু বেশি। রতন এবার যেন আশার আলো পেয়ে গেল। সমর ভাই কখনো মিথ্যা বলে না। তাহলে কি এই সমররাই তার বোনকে পাচার করে দিতে চেয়েছিল গত বছর, যেখানে মন্ত্রীর ছেলে তাদের সাহায্য করেছে এই পাচারটাকে ঠেকাতে? এই সমরই কি সে লোকগুলো যাদের কাছ থেকে সে এতদিন প্রতিশোধ নিতে ঘুরছিল? তাহলে কি সে মন্ত্রীর ছেলেকে সাহায্য করবে? দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল সে। এই পাচারে যে অর্থ সে পাবে, তাতে তার মায়ের চিকিৎসার খরচ হয়ে যাবে, সাথে বোনের বিয়েটাও। কিন্তু পাচারটা না আটকালে সে কখনোই নিজেকে ক্ষমা করতে পারবে না। তাকে ভাবান্তর হতে দেখে আবির বলে উঠল, কি ভাই, ভয় পেয়ে গেলি নাকি? টেনশন নিস না বেটা, আজকে সব কাজ একদম আরামসে হয়ে যাবে। তুই টাকাগুলো পাইয়া যাবি, বুঝছোস? মাথা নাড়িয়ে জবাব দিল রতন। আরে না, তেমন কিছু না। চল সিগারেট খামু, নেশা হইছে। বলেই রতন চলে গেল। সে জানে আবির খাবে না এখন, তাই সে বুদ্ধি করেই চলে গেল। তাকে যত দ্রুত সম্ভব মন্ত্রীর ছেলে মানে রুদ্ধের নম্বর সংগ্রহ করে খবর দিতে হবে। না হলে অনেকগুলো মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে। দরকার হলে তার মায়ের চিকিৎসার খরচ সে নিজের কিডনি বিক্রি করে চালাবে। তাতেও সে শান্তি পাবে। ফারু আপু, এসব কেমনে হলো? তন্বীর কিছু হবে না তো? সে কেমনে কিডন্যাপ হলো? ফারিহাকে জড়িয়ে ধরে একনাগারে কথাগুলো বলে থামল অনিমা। তার পাশে সমানে বিলাপ করে যাচ্ছেন তার ছোট মামি আসমা বেগম। তার একমাত্র সন্তান তন্বী। কি হয়ে গেল মেয়েটার? অনিমা, আমার মেয়েটার কিচ্ছু হবে না তো? আমি যে আর মানতে পারছি না। তন্বীর কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচব বল না মা? অনিমা এসে তার ছোট মামিকে জড়িয়ে ধরে কান্না করে দিল। হাজার হোক তন্বী তার মামাতো বোন হয়। ফারিহাও এক প্রকার নিস্তব্ধ হয়ে গেল। তার মনে চলছে অন্য চিন্তা। মাথাটা এক প্রকার ফাঁকা লাগছে তার। কি হচ্ছে এসব? কি করবে সে? তার বাবাও তো অসুস্থ, না হলে সে নিজেই তার বাবাকে বলে সবকিছুর খোঁজ নিত। ছোট মা, অনু, দেখো তোমরা কান্না করো না। এমন কেউ আছে যে এগুলো করাচ্ছে, তাও আমাদের সকলের অগোচরে। নিশ্চয়ই এই পরিবারের কোনো শত্রু। যেমন তেমনও নয়, একেবারে জাত শত্রু। তোমরা শান্ত হও, দেখবে আল্লাহর রহমতে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু যে ছিল জাত শত্রু, সে তো অনেক আগেই সুইসাইড করেছিল। আজ থেকে 17 বছর আগে। তাহলে এখানে কেই বা হতে পারে এই শত্রু? তোমার ছোট মামা নিশ্চয়ই জানতে পারে হয়তো কে হবে। ওদের বাড়িতে আসতে বলো। কি হচ্ছে এসব? আমি কিছুই বুঝতে পারছি না।
কাল তুর্জন তো আজ আমার মেয়ে। কি চাই তারা? বলে আবারও কান্নায় ভেঙ্গে পড়ল আসমা বেগম। দীর্ঘশ্বাস ছাড়ল অনিমা, সাথে ফারিহাও। কি বা করার আছে তাদের? তবুও সান্ত্বনা দিতে লাগলো আসমা বেগমকে তারা। আমার আজ রাতের মধ্যেই সবটা খবর চাই। যে করে হোক ওকে খুঁজে বের করো। অ্যাট এনি কষ্ট। এন্ড উইথ সেফলি। ইয়েস স্যার, উই ডু আওয়ার বেস্ট। ম্যাডামের কিছু হবে না। ইয়েস। সব জায়গায় অ্যালার্ট করে দাও। এই সব কিছুর পেছনে কেউ একজন আছে, যা আমাদের অজানা। আরেকটা কথা, কোথাও নারী পাচার হচ্ছে কিনা খবর নাও। এমনও হতে পারে সে নারী পাচারকারীদের হাতে আটকে পড়েছে, তাহলে কিন্তু অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। আমি এক্ষুনি খবর নিচ্ছি। আপনি টেনশন করবেন না, সবকিছু ঠিক আগের মতন হয়ে যাবে। ঠিক আছে, দেখো খবর নিয়ে আমায় ইমিডিয়েটলি জানাও। ওকে স্যার, বলে ফোন কেটে দিল লোকটা। সব ইনফরমারদের থেকে যখন খবর নিতে ব্যস্ত, ঠিক তখনই রুদ্ধের অপর মোবাইলে ফোন আসে। হাতে নিয়ে দেখল আননোন নম্বর, তবুও রিসিভ করল সে। ওপাশ থেকে যেটা বলল সেটা শুনে রুদ্ধের অধরের কোণে বাঁকা হাসিটা আবারও ফুটে উঠল। আজ হয়তো কারো শেষ দিন হতে চলছে, নয়তো কোনো মুখোশধারীর মুখোশ উন্মোচন হতে যাচ্ছে। অনেক হয়েছে লুকোচুরি মিস্টার জাহিদ আলী, এবার দেখবেন আসল খেলা। অন্ধকারে বাঁকা হেসে বলে উঠল একজন তরুণ। এতক্ষণ পিছন ফিরে নিজের সাঙ্গপাঙ্গ নিয়ে পাচারের ব্যাপারে কথা বলছিল বলে তরুণটির উপস্থিত টের পায়নি জাহিদ আলী। কিন্তু পরিচিত মানুষের কণ্ঠস্বর শুনে ঘাবড়ে গেল তারা সকলেই। সকলে বন্দুক তাক করলেও জাহিদ আলীর ইশারায় নামিয়ে নিল আবার। মানুষটির দিকে তোতলাতে তোতলাতে বলে উঠল, কে তুমি? আর কি করবে তুমি? আবারও অধরের কোণে বাঁকা হাসিটা ফুটে উঠল ব্যক্তিটির মুখে। কথাটা শেষ হওয়ার সাথে সাথেই পুরো ঘর জুড়ে আলোকিত হয়ে উঠল মুহূর্তেই। সামনের ব্যক্তিটির দিকে তাকাতেই ভয়ে দুকদম পিছিয়ে গেল জাহিদ আলী। বিস্ময়ের সাথে অস্ফুট স্বরে বলে উঠল, রুদ্ধ, তুমি এখানে? ভয় পেলেন বুঝি? আপনার মতন একখান সাহসী মানুষের যদি এত ভয় থাকে তাহলে আমাদের কি হবে বলুন তো? সো ডোন্ট প্যানিক। তা কি কারণে এখানে আসা এত নামডাকওয়ালা একজন মানুষের? এসেই গল্প করছেন, তাও 2 টাকার কয়েকটা মানুষের সাথে? নাক ছিটকালো রুদ্ধ। রুদ্ধের এহেন নাক ছিটকানো আর ভাবলেশহীন কথায় কপাল বেয়ে বিন্দু বিন্দু ঘাম বেয়ে পড়ছে, চোখের কার্নিশ বেয়ে। রুমাল দিয়ে ভালোমতো মুখটা মুছে নিল জাহিদ। ভয় ভয় বলে উঠল, এই এমনি? রেগে গেল রুদ্ধ। এখানেও মিথ্যে বলা শুরু করেছে। রুদ্ধের এতটা রাগ আগে কখনো দেখেনি জাহিদ। সোজা এসে কলার চেপে ধরে বলে উঠল, ইউ রাস্কেল! কি ভেবেছেন নিজেকে কি বেশি চালাক মনে করেন? জানেন না অতি চালাকের গলায় দড়ি। ঠিক আজও আপনার গলায় ঝুলবে আপনার চালাকির সেই দড়ি। বুঝলেন মিস্টার জাহিদ আলী ওরফে ব্ল্যাক ডগ? রুদ্ধের কথা শুনে ভয়ে যেন খাবলে ধরল। সে তার গোপন নাম ব্ল্যাক ডগ জানল কেমনে? তার ভাবনার মাঝে রুদ্ধ আবারও তাতানো কণ্ঠে বলে উঠল, আমায় আমার বাবাইয়ের নামে মিথ্যা অপবাদ শুনিয়ে আমাদের সম্পর্ক আলাদা করার চেষ্টায় ছিলেন, সফল হলেন না। তারপর নিজের মেয়েকে দিয়ে বাবাইয়ের ব্রেইন ওয়াশ করার চেষ্টাও করেছিলেন, তাতেও সফল হলেন না। সফল হয়েছিলেন আমার বাবাইয়ের 1/4 সম্পদ নিজের নামে করে, কিন্তু আফসোস সেই সম্পদ আবারও আমাদেরই থেকে গেল।
আর সেটার খবর পেয়েই আমার বাবাইকে মারতে লোক লাগিয়ে গুলি করে মারতে চেয়েছিলেন, কিন্তু সৃষ্টিকর্তার কৃপায় সেটাও হলো না। তার আগে নিজের আপন বড় বোন মানে আমার মা মিসেস হাফসা বেগম, যাকে মা বলতেও আমার ঘৃণা হয়, এখন সেই মানুষটিকে সকলের চক্ষু আড়াল করে আমাদের বাড়িতে প্রবেশ করিয়ে বাবার খাবারে স্লো পয়জন মিশাতে সাহায্য করেছিলাম। কিন্তু আমাদের উপর সৃষ্টিকর্তার রহমত ছিল বলে সেই যাত্রাতেও বাবা বেঁচে গেলেন। আর আজ শেষমেশ চৌধুরী বাড়ির মেয়েকে কিডন্যাপড করেছিস, তাও যাদের খুন করেছিলি আজ থেকে 13 বছর আগে একটা মিথ্যে কেস থেকে নিজেকে বাঁচাতে। তাদেরই ছেলে অহনের প্রিয় মানুষটাকে কিডন্যাপড করেছিস পরিকল্পনা মাফিক। কিন্তু দেখ সর্বশেষে কি হলো। পাচার তো দূরে থাক, এক চুল পরিমাণ কেউ নড়তেই পারবে না। দেখ সর্বক্ষেত্রেই তুই ফেল। অনেক বলে ফেলেছিস, এবার তুই শেষ রুদ্ধ। আচমকা রুদ্ধের দিকে বন্দুক তাক করে বলে উঠল জাহিদ আলী, আগে নিজেকে তো বাঁচা, তারপরই না হয় আমাকে মারিস, হা হা হা। কথাটা বলেই কাউকে ইশারা করল। সাথে সাথেই পুলিশ এসে ধরে একটা গাড়িতে তুলল জাহিদ আলী ও তার সাঙ্গপাঙ্গদের। রুদ্ধ চলে এলো সেই ঘরে যেখানে এখন অহন, রতন আর তন্নি রয়েছে সেখানে গিয়ে অহনকে সুযোগ দিয়ে রতনকে নিয়ে বেরিয়ে গেল। তখন নিজের বিবেকের কথা শুনে অনেক কষ্টে রুদ্ধের নম্বরটা সংগ্রহ করেছিল। তারপরই রুদ্ধকে সবটা খুলে বললে সে দ্রুততার সাথে এখানে চলে আসে, সাথে তন্নির একটা ছবিও আনে। ছবিটা রতনকে দেখালে সে বলল তন্নিকে আজ ধরে এনেছিল তারা জাহিদ আলীর কথায়। এই আপনি আমায় ছুলেন কেন? আমাকে এমন করে জড়িয়ে ধরে আছেন কেন? অহন তন্নিকে ছোঁয়া মাত্রই কথাটা বলে উঠল তন্নি, নিজের ভালোবাসাকে জড়িয়ে ধরব না তো কি কোলবালিশকে জড়িয়ে ধরব? মিস এলোকেশী। কেঁপে উঠল তন্নি। এতটা কাছে সে কখনো কোনো পুরুষের নিকট যায়নি, আজ যতটা না অহনের কাছাকাছি এসেছে সে। জড়ানো কণ্ঠ বলে উঠল, এতই যখন ভালোবাসেন তাহলে আমার কিডন্যাপের সময় কোথায় ছিলেন? তন্নিকে শক্ত করে জড়িয়ে ধরল অহন। অপরাধীর ন্যায় বলে উঠল, সরি এলোকেশী, আমি সত্যিই জানতাম না এই নিকৃষ্ট মানুষগুলোই তোমাকে কিডন্যাপ করবে। এন্ড আই প্রমিজ এই অহন মেহবুব বেঁচে থাকতে তোমাকে কেউ ছুঁতেও পারবে না। কোচ তুমি একান্তই আমার। আই প্রমিজ উইথ ইউ। অহন মেহবুব নামটা শুনে চমকে উঠল সে। এই তো তার ছোট্টবেলার প্রিয় মানুষটি নাম। তার মানে অনিমার ভাই এসেছে, তার অনিপুর ভাই। এবার বেশ অভিমান হল তন্নির। অভিমানী কণ্ঠে বলে উঠল, এতই যখন ভালোবাসেন তাহলে এতগুলো বছর দূরে ছিলেন কেন? আমার কথা কি কখনো মনে পড়েনি আপনার? সেই কখন দেখেছিলাম আপনাকে। অভিমান হয়েছে না আমার উপর খুব? সবটাই পুষিয়ে দেব বুঝেছেন ম্যাম। শক্ত করেই জড়িয়ে ধরল তন্নিকে। তন্নিও নিঃশব্দে কেঁদে যাচ্ছে অহনের বুকে মুখ গুজে। কতদিন পর সে তার প্রিয় মানুষের দেখা পেল, তবে এভাবে পাবে সে ভাবতে পারেনি। সে না এলে আজ হয়তো তার জীবনটা নষ্ট হয়ে যেত। কিন্তু তার মনে বিরাজ করছে হাজারো প্রশ্ন। অহনের বুকে মুখ গুজে বলে উঠল, অনিমাপুর কাছে যাবেন না। উনি না ওই বাড়িতে খুব কষ্টে আছেন। ওই দিন আমিও না বুঝে অপমান করেছিলাম। অনিমাকে অপনাম করেছে শোনামাত্রই মাথায় রক্ত উঠে গেল অহনের। ছিটকে দূরে সরিয়ে দিল তন্নিকে। আহত দৃষ্টিতে অহনের দিকে তাকালো তন্নি। তার বোনকে অপমান করল এই মেয়ে। এমনিতেই একটা শোকডে আছে, তাই তার উপর রাগ দেখানো উচিত হবে না ভেবে নিজেকে সংযত করল সে। গম্ভীর কণ্ঠে বলে উঠল, উঠে পড়ো, বেরুতে হবে।
কাজ আছে আমার, বলে হনহনিয়ে বেরিয়ে গেল। তন্নির বোঝা হয়ে গেল সে অনেক বড় অন্যায় করে ফেলেছে তার অনিমাপুর সাথে, যার ফলে তার ভালোবাসার মানুষটির এতটা কাছে এসেও আবার যাক দেখা তো পেল কাঙ্ক্ষিত মানুষটির। যত যাই হোক সে আজই ক্ষমা চেয়ে নিবে অনিমার কাছ থেকে। সেও দ্রুত বেরিয়ে গেল অহনের পিছু পিছু। নিস্তব্ধতায় চেয়ে আছে পুরো চৌধুরী ম্যানশন। কারো মুখে কোনো হাসি নেই। পুরো বাড়ি জুড়েই চেয়ে আছে নিস্তব্ধ নীরবতা। সকলে বারান্দায় বসে তন্নির চিন্তায় নিমগ্ন, শুধুমাত্র কলি বেগম ছাড়া। তার মাথাটা বেশ ধরেছে বিকেল থেকে, তাই সে রেস্ট নিচ্ছে। এদিকে তুর্জনের শরীর এখন বেশ সুস্থ থাকলেও হাড়ে হাড়ে বেশ ব্যথা অনুভব হচ্ছে। শীতের সময় তাই এই ব্যথাগুলোও বেশ গাঢ় হচ্ছে। তবে তাকে ভাবাচ্ছে এই বিষয়টা যে তার বোনকে কে কিডন্যাপ করল, কেনই বা করল। তাহলে কি তার হাল যে করেছে সেই কি এই জঘন্য কাজটা করেছে? কিন্তু সেই তো এই কাজ করবে না। তাহলে হঠাৎ সকলের ধ্যান ভাঙল গাড়ির আওয়াজে। চমকে উঠল সকলে। কিন্তু এত রাতে কে এলো? ইনকিয়াত আনাস চৌধুরী সকলের দিকে একবার তাকালো। সকলের মুখে আতঙ্কের ছাপ। হয়তো সকলে মনে মনে ভাবছে অন্তত পক্ষে খারাপ কিছু যেন না হোক। সকলে এগিয়ে গেল সদর দরজার দিকে। সাথে অনিমাও আছে। সে আসতে চায়নি, ফারিহা জোর করেই এনেছে। তুরন এগিয়ে গিয়ে দরজা খুলে দিল। সামনে অহন, তন্নি আর রুদ্ধকে দেখে চমকে গেল। অহনকে চিনলেও রুদ্ধকে কেউ চিনে না, শুধুমাত্র ইনকিয়াত আনাস ছাড়া। বিশেষ করে অহনকে দেখে সকলে অবাক হল। সকলে জানত অহনও তার বাবা মায়ের সাথে পাড়ি জমিয়েছে না ফেরার দেশে। এমনকি অনিমার জানা সেটা। কিন্তু এভাবে তার ভাইকে দেখে অবাকই হলো সে বেশ। তবে অভিমানটা বেশি হলো। সে চলে গেল ভিতরে। কিন্তু এদিকে আজ যেন সবকিছু লাগামহীন লাগছে সকলের কাছে। তুরন অবাকের ন্যায় বলে উঠল, অহন তুই হঠাৎ, তাও তন্নিকে নিয়ে? তুরনের এমন প্রশ্নের উত্তরে তাচ্ছিল্যের হাসি দিল অহন। চমকে গেলি নাকি? আমি এখানে আসাটা বুঝি আশা করিসনি? কোনটা? ইনকিয়াত আনাস বুঝল এখানের বিষয়টা হয়তো অন্যদিকে গড়াতে পারে, তাই তুরন বলার আগেই সে বলে উঠল, তুরন কি হচ্ছে কি? অহন বাবা ভিতরে আয়। সকলের উদ্দেশ্যে সে বলে উঠল, কি দেখছো তোমরা? হা? তন্নিকে ভিতরে নিয়ে যাও না, দেখছো না মেয়েটাকে কেমন শুকনো লাগছে? যাও ওকে ভিতরে নিয়ে ফ্রেশ করিয়ে নিয়ে এসো। ইনকিয়াত আনাসের কথায় ধ্যান ভাঙল আসমা বেগমের। তন্নি এখনো অহনকে জড়িয়ে ধরে আছে। তিনি দ্রুত তন্নিকে রুমে নিয়ে গেলেন। এদিকে অহন আর রুদ্ধ দুইজনেই ড্রয়িং রুমে বসে আছে। তুর্জনও এসেছে এখানে। কিন্তু রুদ্ধকে দেখে তুর্জন বেশ ভয় পেয়ে গেল। রুদ্ধের চোখের ইশারায় আর এক মুহূর্তও দাঁড়ালো না, দ্রুত প্রস্থান করল সে। ফারিহাও এতক্ষণ সেখানে ছিল। সে রুদ্ধের দিকে তাকিয়ে একটা রহস্যময়ী হাসি দিল। তার উত্তরে রুদ্ধ একই হাসি উপহার দিল সকলের অগোচরে। কিন্তু সেটা অনিমা খেয়াল করল। অনিমা ভাবতে লাগল, কে এই ছেলে? ফারুকুর সাথে এর সম্পর্ক কি? দুজন দুজনের দিকে তাকিয়ে এমন রহস্যময় হাসি দিল কেন? তাহলে ফারুকু ও তুরন ভাইকে ঠকাচ্ছে নাকি অন্য কিছু? তবে ছেলেটার চোখ দুটো বেশ চেনা চেনা লাগছে আমার।
কোথায় যেন দেখেছি, কিন্তু মনে করতে পারছি না কেন। হঠাৎ চরের শব্দে চমকে উঠল সকলে, চমকে উঠল অনিমাও। সকলের দৃষ্টি গেল রান্নাঘরের দরজায়। কারণ কলি বেগম অনিমাকে চর মেরে তার মা বাবা নিয়ে সেখানে দাঁড়িয়ে অসহ্য পরিমাণ গালাগালি করছে। কিন্তু সে জানত না যে আজ সেখানে অনিমার ভাই স্বয়ং অহন মেহবুব উপস্থিত আছে। অহন এতক্ষণ তন্নির নিখোঁজ হওয়ার ঘটনা সকলকে বলছিল বিস্তারিত, কিন্তু তার বোনের প্রতি বর্মামির এমন কুৎসিত আচরণের আগে তার সারা শরীর কেঁপে উঠল। যে বোনটাকে কোনোদিন তার বাবা মা একটা ফুলের টোকাও দেয়নি, আজ তার আদুরে বোনটাকে এমনভাবে মারা সে যেন কিছুতেই মানতে পারছে না। সকলে এখন সেদিকে থেকে দৃষ্টি সরিয়ে নজর দিল অহনের দিকে। ভয় পেয়ে গেল সবাই, কারণ প্রচণ্ড পরিমাণে রেগে গেছে সে। চোখ দুটো অসম্ভব পরিমাণে রক্তিম বর্ণ ধারণ করেছে। ফারিহার নজর অহনের উপর নয়, বরং তার নজর রুদ্ধের দিকে। এদিকে রুদ্ধ নিজেকে কোনো মতে সংযত করতে পারছে না। ইচ্ছে করছে কলি বেগমকে টুকরো করে ফেলতে, কিন্তু অহন নিজেকে আর দমাতে পারল না। সশব্দে চিৎকার করে উঠল সে। তার চিৎকারের পুরো চৌধুরী বাড়ি কেঁপে উঠল। এনাফ ইজ এনাফ। মিসেস কলি চৌধুরী, কি পেয়েছেনটা কি? এই পরিবারের বড় বউ বলে নিজের যাই ইচ্ছা তাই করবেন আপনি। নিজের অবস্থানটা এখন কোথায় আপনার সেটা যাচাই করেছেন? আমার আদরের বোনকে মারার সাহস কে দিয়েছে আপনাকে? আনসার মি, ড্যাম ইট। বলে সজোরে আঘাত করল সামনের কাচের টেবিলটাতে। ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেল সেটা। অহনের এমন রাগ কারো কখনো জানা ছিল না। হাত কেটে রক্ত বের হচ্ছে প্রচুর পরিমাণে। কলি বেগম ভয় পেয়ে নিজেকে গুটিয়ে নিল। অহনের এমন রাগ দেখে তার অন্তরাত্মা বেরিয়ে যাওয়ার উপক্রম। তাহলে তার প্ল্যান কি সঠিক মতন কাজ করল না? অহনের হাত থেকে রক্ত ঝরতে দেখে অনিমা আর নিজের অভিমানটাকে দমাতে পারল না। দৌড়ে তার ভাইয়ের কাছে গিয়ে উড়োনার ছিঁড়া অংশ দিয়ে আসনের হাত বেঁধে দিল। অনেকটা রক্ত বেরিয়েছে হাত থেকে। অহনের চোখ পড়ল অনিমার পরিহিত কাপড়টার দিকে। অনেক পুরনো কাপড় পরেছে সে। রাগটা দ্বিগুণ হল তার। এবার পরিস্থিতি সামলে নিল রুদ্ধ। অহন, কুল ডাউন। অনেক হয়েছে, আর কোনো কিছু করার দরকার নেই। ফ্রেশ হয়ে আয়, আমি বেরুব। বলে চোখের ইশারায় আশ্বস্ত করল অহনকে যেন এখন আর কোনো ঝামেলা না করে। সবকিছু তো সবে মাত্র শুরু হয়েছে। না রুদ্ধ, এখন আর তোর যাওয়ার প্রয়োজন নেই। আজ এখানেই থাকবি, কাল একেবারে। কিন্তু অহন, নো মোর ওয়ার্ডস রুদ্ধ। প্লিজ দোস্ত, আজকের রাত। বলে চোখ মারল রুদ্ধকে। রুদ্ধ মুচকি হাসি দিয়ে বলে উঠল, ওকে। অনুপাখি আমার, ভাইয়ার উপর কি রাগ করেছিস? আই এম সরি রে বোন। সবকিছু সামলিয়ে আসতে লেট হয়ে গেল। এখন ভাইয়া এসে গেছি, তাই নো টেনশন। বলে কলি বেগমের দিকে তাকিয়ে বলল, এবার তোকে কেউ কিছু বললে তাকে কি ছাড়বে না এই অহন মেহবুব? কারণ অহন মেহবুবের কলিজা তুই। এখন তো সব রহস্যের সমাধান হবে। সকল অপরাধী আস্তে আস্তে ধরা পড়বে। ফুফিয়ে কেঁদে উঠল অনিমা। কতদিন পর সে একটা শান্তির স্থান পেল। তার ভাইকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ফুফিয়ে কেঁদে দিল সে।
কিন্তু অন্য আরেকজন যে সহ্য করতে পারছে না তার প্রিয়সীর কান্না। সে মুখ ঘুরিয়ে অন্যদিকে ফিরে রইল। সে যে তার প্রিয়সীকে এই ক্রন্দনরত অবস্থায় কোনোভাবেই মানতে পারছে না। চলবে।